This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, bolo kotha Keshori. পাঁচ কথা মানে হচ্ছে সারা দিন ধরে যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে একেবারে বাছাই করা সেরা খবর আপনাদের জন্য, যে খবরের গভীরে গিয়ে একেবারে বিশ্লেষণ থাকবে আজকের পাঁচ কথায়। আজকের পাঁচ কথায় কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর দেখাবো আপনাদের। বিগ ওয়ালে আজকের পাঁচ কথার ইস্যু, আজকের পাঁচ কথার দুটো ইস্যু। প্রথম ইস্যু বিধাননগরে হোর্ডিং কাটা। আমাদের এক্সক্লুসিভ খবর আপনাদের দেখাবো পাঁচ কথায়। পাশাপাশি ইস্যু দুই, বুলডোজার চলছেই। কেন এ কথা বলছি দেখাবো আপনাদের পাঁচ কথায় ইন ডিটেল। তবে শুরুতেই অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে কথা বলি, এমন একটা বিষয় জানিয়ে পুলিশ প্রশাসন, আমরা গণমাধ্যম, আপনারা আমাদের দর্শক, প্রত্যেক সাধারণ মানুষের বড়সড় দায়িত্ব রয়েছে। আজ পাঁচ কথা কামিং আপে লিখেছিলাম যে নতুন সংক্রমণ বাংলায়। নিশ্চয়ই উদ্বিগ্ন হয়েছেন? না, নতুন করে কোভিড বা অন্য কোনো মহামারী হাজির হয়নি, কিন্তু যা চলছে সেটাও দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণের মতোই। প্রথমে গুজব, তারপর গণপিটুনি। গত 10 দিনে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একাধিক গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। গণপিটুনিতে মৃত্যুর মতো ঘটনাও ঘটে চলেছে। গতকাল ঘটেছে একেবারে খাস কলকাতায়। একবার তালিকায় চোখ বোলাই, বিগ ওয়ালে দেখাবো তালিকাটা দেখাবো আপনাদের। গুজবের থেকে গণপিটুনি 19শে জুন উত্তর 24 পরগনার বারাসাতে একই দিনে 3 জনকে ছেলে ধরা সন্দেহে মার। 21শে জুন উত্তর 24 পরগনার অশোকনগরে এক তরুণীকে ছেলে ধরা সন্দেহে মার। এরপর 22শে জুন, তার ঠিক পরের দিন, উত্তর 24 পরগনার খড়দহে ছেলে ধরা সন্দেহে মারধর একজন যুবককে। আবার 22শে জুন উত্তর 24 পরগনার বনগাঁয় ছেলে ধরা সন্দেহে ভবঘুরেকে মার। তারপরের দিন 23শে জুন উত্তর 24 পরগনার গাইঘাটায় ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধর। 23শে জুন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় চোর সন্দেহে এক যুবককে গণধোলাই। 24শে জুন পূর্ব বর্ধমানের মেমারিতে ছেলে ধরা সন্দেহে খোকন রায় নামে এক যুবককে মার। এরপর 26শে জুন উত্তর 24 পরগনার বিরাটিতে ছেলে ধরা সন্দেহে শিশুর মাকেই বেধড়ক মার। তারপরের দিন 27শে জুন উত্তর 24 পরগনার পেট্রাপোলে ভবঘুরেকে ছেলে ধরা সন্দেহে গণধোলাই। 28শে জুন বউবাজারে একটি ছাত্রাবাসে মোবাইল চোর সন্দেহে গণধোলাই, খুন যুবক খোদ কলকাতা। এবং 29শে জুন হুগলির জনাইয়ে সন্তানের মা বাবাকে ছেলে ধরা সন্দেহে গণধোলাই। এরপরে সল্টলেকের পোলেন আইটে মোবাইল চোর সন্দেহে মার, খুন 22 বছরের, মাত্র 22 বছরের তরুণ। বউবাজারের খুনে উঠে আসছে একাধিক প্রশ্ন। দেখুন কোন কোন প্রশ্নের কথা বলছি, দেখুন। কোরবান পর্বের পুনরাবৃত্তি কলকাতায়। 2014 সালে এনআরএস ছাত্রাবাসে চোর সন্দেহে পিটিয়ে খুন হন কোরবান শাহ নামে হাওড়ার এক যুবক। 10 ডাক্তারি ছাত্রের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। এবার বউবাজারের সরকারি ছাত্রাবাসে গণপিটুনিতে খুন। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় বছর 47-এর এরশাদ শেখকে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এরশাদের মৃত্যু হয়। 14 আবাসিককে গ্রেফতার করেছে পুলিশ। খুন, অপহরণ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু খুন নয়, আবাসিকদের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ। শুক্রবার সকালে পুলিশকে ঢুকতে বাধা, দরজা খুলতে রাজি হয়নি আবাসিকদের একাংশ। পুলিশ ওয়ার্নিং দেওয়ার পরও খোলেনি দরজা। সকাল 9:45 এরশাদকে টেনে হস্টেলে ঢোকানো হয়। সকাল 10:30টায় হস্টেলে ঢুকতে পারে পুলিশ। সকালে 8:45 থেকে 9:15 পর্যন্ত সিসিটিভি ফুটেজ ওড়ানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পড়ুয়া মৃত্যুর পরও পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল। বউবাজারে কাদের বাঁচাতে পুলিশকে আটকানো হলো? প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ব্যাট দিয়ে মারধর করে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় এরশাদকে। এরশাদের পা ভাঙা, শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে।
তথ্য সামনে উঠে আসছে। ঘটনার দিন এরশাদ আলম মৃত ব্যক্তি তিনি ওই হোস্টেল সংলগ্ন এলাকাতেই কফি কেনার জন্য একটি দোকানে গিয়েছিলেন। আর সেই সময় স্থানীয় এক ব্যবসায়ী তিনি চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন। আর সেই চিৎকার শুনেই ওই হোস্টেলের কয়েকজন আবাসিক তারা দৌড়ে গিয়ে এই এরশাদ আলমকে ধরে ফেলে, তাকে হোস্টেলের ভিতরে নিয়ে চলে যাওয়া হয় এবং তারপরেই শুরু হয় নৃশংসভাবে মারধর করা। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয়, TV9 বাংলা। কারা গ্রেফতার হলেন? কলকাতা নামি দামি কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত সব পড়ুয়া। 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে যারা থাকবেন, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হলো, তাদের পরিচয়টা একবার দেখুন। 6 অভিযুক্ত রবীন্দ্রভারতী বিদ্যালয়ে মাস্টার্স করছেন, 3 অভিযুক্ত সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন। এরপর 2 অভিযুক্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন, 1 অভিযুক্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছেন। 2 অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া, তবু উদয়ন হোস্টেলেই থাকেন। এর মধ্যে 1 প্রাক্তন পড়ুয়ার সম্প্রতি মোবাইল চুরি হয়। আর আদালতে সরকারি আইনজীবী দাবি করেছেন যে সকলেই শিক্ষিত বুদ্ধিমান, নিজেদের প্রতিভা দেশ গঠনের কাজে ব্যবহার করা তাদের উচিত ছিল। তা না করে তারা ঘৃণ্য অপরাধ করেছে। মারধর করে 2 ঘন্টা ফেলে রাখা হয়েছিল। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম এরশাদকে। বাসিন্দা সব আসামি 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এরা 14 জন মিলে, তার সঙ্গে আরও অনেকে ছিল, তারা এই ভিকটিমকে ডেকে হোস্টেলে বন্ধ করে তাকে চোর সন্দেহে পিটিয়ে মারে। পুলিশ বলে যে তোমরা খোলো, আমরা ভিকটিমকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করব, তাও ছাড়ে না। 2 ঘন্টা আটকে রাখে, মারধর করে। তারপর পুলিশ যখন নিয়ে যায় হাসপাতালে, তখন ও মৃত বলে ঘোষণা করা হয়। বউবাজারের পর সল্টলেক মোবাইল চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে খুন। নিহত যুবকের নাম প্রসেন মণ্ডল। 3 জনের বিরুদ্ধে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ধৃত 3 জনের মধ্যে 1 জন বাংলাদেশের বাসিন্দা। সূত্রের খবর, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক রোগের চিকিৎসা চলছিল প্রসেন মণ্ডলের। প্রসেনের একটু বাড়ি দেখানোর একটু চেষ্টা করি। এই হচ্ছে প্রসেনের বাড়ি। প্রসেনের মা বাবা কেউ নেই, তবে দিদার সঙ্গে তিনি এখানেই থাকতেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই প্রসেন কিন্তু মানসিক অবসাদগ্রস্ত রোগী। এবং 2023-এর 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজে তার কিন্তু চিকিৎসা চলছিল, এমনটাই কিন্তু তার প্রেসক্রিপশনে উঠে এসছে। অর্থাৎ একজন মানসিক অবসাদগ্রস্ত রোগী কিভাবে মোবাইলটা চুরি করে, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। প্রসেনের যে মামা রয়েছেন তিনি কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। যারা মারলো তাদের তো পরিচয় পেয়েছেন ইতিমধ্যে, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। তার জন্য পুলিশ আছে, আমরা তো আর আইন হাতে নিতে পারবো না, তো তার জন্য পুলিশ আছে। পুলিশ যত শত ব্যবস্থা তাদের বিরুদ্ধে করবে, ঠিক আছে। কিন্তু প্রসেনকে মারার জন্য তো পাবলিক তো আইন হাতে তুলে নিয়েছিল। ওকে মেরে দিয়েছে বলে যে আমি গিয়ে ওকে মারবো, এটা তো হয় না। তার জন্য আইন আছে, আইন বুঝবে। হ্যাঁ, ও তো অ্যাবনর্মাল টাইপের হয়ে গিয়েছিল, সারা রাত ঘোরাঘুরি করতো, দেখতাম। কেন এত গুজব, কেন গণপিটুনি? এরকম মারাত্মক সংক্রমণ ছড়াচ্ছে, সেটা ঠেকাতে প্রশাসন আদৌ সতর্ক? প্রশ্ন অনেকগুলো উঠছে। শুনে নেব প্রাক্তন পুলিশ কর্তা, মানবাধিকার কর্মী এবং রাজনীতিকদের বক্তব্য। এই ছেলেগুলো মারছে, তারা কি নিজেরা বুঝতে পারছেন এর পরিণতটা কি? তারা খুব ভালোভাবে জানে যে নো পানিশমেন্ট। 1 সংখ্যক পুলিশ অফিসার আমি বলবো যারা দলদাসে পরিণত হয়েছে, তার পার্টির স্বার্থে এবং পয়েন্ট পাওয়ার মধ্যে বা পাওয়ার জন্য, ভালো পোস্টিং নেওয়ার জন্য আজকে মার্ডার কেসগুলোকে সর্বনাশ করে দিচ্ছে। এগেনস্টে যদি সিরিয়াস অ্যাকশন না হয়, তাহলে কিন্তু এই ব্যাধি থেকে আজকে রোগ সারাবার কোনো রাস্তা নেই। এই গোটা ঘটনার পেছনে একটা গভীর, একটা পাকা মাথা, একটা ষড়যন্ত্র রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে। ব্যাপারটা হঠাৎ আপত্তিক এভাবে ঘটে যাচ্ছে, এটা আমাদের একেবারেই মনে হয় না। আপনার মানবাধিকার কর্মীরা যখন রাস্তায় বেরোয়, কোনো কর্মসূচি নেয়, তার পেছনে 10টা এসবি, 5টা আইবি সারাদিন ঘোরে, 50 বার ফোন করে। অথচ এই যে দুর্বৃত্তরা যারা এগুলো ঘটাচ্ছে, এই যে পাকা মাথার দুর্বৃত্তরা, তারা কিন্তু একেবারে মুক্তাঞ্চল বানিয়ে তারা এই অপরাধগুলো করে যাচ্ছে। তারা তো জানেন যে আমার কিছু হবে না, পুলিশ প্রশাসন কিছু হবে না, যদি রাজনৈতিক আশ্রয় আমি পেয়ে যাই, যতই আমি অন্যায় করি, আমি পাপ করি, তার কোনো সাজা হবে না। এই সাজা না হওয়াটা লাগাতার, এইটা হচ্ছে একটা বড় কারণ যে সাধারণ মানুষ এইভাবে
অংশ নিয়ে নিচ্ছি। দুর্ভাগ্যজনক আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলায় দিনের পর দিন প্রশাসনের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। সবকিছুতে একটা উদাসীনতা, আইন শৃঙ্খলার প্রতি যে নজর দেওয়া দরকার সেখানে ঘাটতি, সব মিলিয়ে এই ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটছে, দুর্ভাগ্যজনক। আইন নিজের হাতে নেওয়া এটা অত্যন্ত মারাত্মক। এটা মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষ। পুলিশের রাস্তায় নয়, পুলিশ পর্যন্ত যাবার তার মেন্টালিটি নেই। এক্ষুনি রাগ হয়েছে, এক্ষুনি করো। এটা একটা মাস কাউন্সেলিং দরকার। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।